ধূসর রংধনু। পর্ব সংখ্যা 11। লেখিকা মাহিরা ইসলাম মাহি। রাতের অন্ধকারে চারপাশ নিমজ্জিত। দূরের ট্যাম্পোপোস্টগুলো জ্বলে আছে দীর্ঘক্ষণ সেই সন্ধ্যা থেকে। এটাই তো তাদের ধর্ম। হসপিটাল থেকে সুজন বাড়ি পৌঁছে দোতলায় উঠে আগে ফ্রেশ হয়ে নিল। ফোনে টুংটাং মেসেজের শব্দে অবাক হলো। সুজন ভ্রু কুঁচকে ফোন হাতে নিল। সরি স্যার, আপনার সঙ্গে মিসবিহেভ করার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। হয়তো আর কখনো আপনার সঙ্গে ফাজলামো করা হবে না। আপনার ক্লাসের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা হবে না। কোনো অন্যায় করে থাকলে মাফ করে দেবেন। আশার হঠাৎ এমন মেসেজে সুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সরি আমায় বলছো কেন? তোমার বয়ফ্রেন্ডকে। সুজন কথাটুকু লিখেও সেন্ড না করে আবারও মুছে ফেলল। লিখল, তোমার কথা বুঝলাম না। আর কখনো ফাজলামো করবে না মানে? কি হয়েছে? ক্লাস করবে না কেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আশা অফলাইনে। সুজনের মনে চিন্তারা বাসা বাঁধল খানিক। কি হলো হঠাৎ মেয়েটার? চিন্তিত মুখেই সুজন নিচে নেমে সোফায় বসল। ছেলেকে দেখে রাহেলা বেগম এগিয়ে এলেন। সুজনের পাশে বসে আদুরে স্বরে বলল, কখন এলি বাবা? মাত্রই। মায়ের সঙ্গে কথা বলছে আর বারবার সে ফোন দেখছে এই আশায় যে আশা তার মেসেজ দেখল কিনা। কথার এক পর্যায়ে রাহেলা বেগম বলে উঠলেন, হ্যাঁ রে, ওই তোর ছাত্রী আশা নামের মেয়েটা কেমন আছে? কথা হয় তোর সাথে? দেখা সাক্ষাৎ হয়? সুজন ভ্রু কুঁচকে মায়ের দিকে চেয়ে বলল, কেন বলো তো? কথা হলে কি আর না হলে কি? না তা কেন? এ কেমন কথা? মেয়েটা ভারী মিষ্টি বুঝলি। আর একবার নিয়ে আসিস না বাড়িতে? কেন? ওকে কেন বাড়িতে আনতে যাব আমি মা? সেধে সেধে কেউ কখনো ঘরে তেলাপোকা ঢুকিয়েছে? কখনো দেখেছ? আর মিষ্টি জিনিস বেশি ঘরে আনতে নেই মা, পিঁপড়ায় ছেয়ে যাবে ঘর। আর মিষ্টি তুমি কি করে বুঝলে? তুমি কি ওকে চেখে দেখেছ? শুনো ছেলের কথা। কেমন কথা বলছিস তুই? আমি তো ভাবছি মেয়েটা আরেকবার আসলে ওর চাচা চাচির নম্বরখানা নেব। সুজন রেগে গেল এই পর্যায়ে। কি শুরু করেছ বলো তো মা? ও আমার ছাত্রী, কতবার বলবো তোমায়? তবুও এক কথা বারবার বলতে থাকো। এসব কথা আর আমায় বলবে না। সুজন রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আরে কোথায় যাচ্ছিস বাবা? শোন না। ওগো শুনছো, দেখ তোমার ছেলে এই রাতের বেলা আবার বেরিয়ে গেল। এই ছেলেটাকে নিয়ে না আর পারি না। তাসফি আনমনা হয়ে টেবিলে বসে তখন বই ঘাটাঘাটি করছিল। নিস্তব্ধ গায়ে টি শার্ট জোড়াতে জোড়াতে বলল, থাকো, আমি একটু বাহিরে যাচ্ছি। তাসফি ততক্ষণাৎ পিছু ঘুরে চাইল। চোখ ছোট ছোট করে শুধালো, কোথায় যাচ্ছেন বাহিরে? এই 10টার সময় আপনি কেন বাহিরে যাচ্ছেন? নিস্তব্ধ হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, গোয়েন্দাগিরি করছো নাকি হুম? যা ভাবেন সেটাই বলুন। যদি না বলি? তাসফি চেয়ার থেকে উঠে এসে নিস্তব্ধ সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে শুধালো, কেন বলবেন না শুনি? বলতে আপনি বাধ্য বুঝেছেন, তাই নাকি? জি আজ্ঞে। হুমম বলবো না কি করবে? তাসফি রেগে গেল। নিস্তব্ধকে পিছু থেকে টাইট করে জড়িয়ে ধরে বলল, বলবেন না? আমিও আপনায় যেতে দেব না, দেখি কি করে যান আপনি। নিস্তব্ধ দুষ্টু হাসল, এটাই তো সে চাইছিল। তুমি দেখবে তোমার এই বাঁধন আমি এক মুহূর্তে ছুটিয়ে ফেলব। তাসফি আরও রেগে গেল। দাঁতে দাঁতে চেপে বলল, তার মানে আপনি তবুও বলবেন না? দেখি কি করে ছোটান। নিশ্চিত ওই অতৃপ্ত আত্মা আপনাকে ডেকে পাঠিয়েছে। নিস্তব্ধ এক লহমায় নিজের কোমর থেকে তাসফির হাত ছুটিয়ে ফেলল। তাসফি মুখ কাদো কাদো করে ফেলল। ভাবল এই বুঝি নিস্তব্ধ চলে যাবে। কিন্তু না। তাসফির অবচেতন মনের ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ তাসফি হাত ধরা সমিতি সামনে ঘুরে তাসফি কোমর আঁকড়ে ধরে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তাসফির মনে হলো সে ছোট একটা সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়েছে যেখানে নড়াচড়া করার জো নেই। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। নিস্তব্ধ ফিসফিস করে শুধালো, এই তাসফির বাঁধন ছেড়ে নিস্তব্ধ ইয়াসারের ছুট পাওয়া যে বড্ড মুশকিল। নিস্তব্ধ কখনো ছোটার চেষ্টাই করবে না, বরং এভাবেই আপনাকে আরো দৃঢ় প্রত্যয়ে জড়িয়ে বাঁধন মজবুত করবে। বুঝেছেন? এই মুহূর্তে তাসফির অনুভূতি বোঝানো মুশকিল। আর শোনো বোকা মেয়ে, আমি কোনো অতৃপ্ত আত্মার কাছে যাচ্ছি না। বউ থাকতে আত্মার কি প্রয়োজন বলো তো? মোড়ের মাথার দোকানে যাচ্ছি। সুজন ওরা আসছে। শুনে নিয়েছ? হ্যাপি? তাসফি লজ্জা পেল নিজের অদ্ভুত কর্মকাণ্ডে। মাথা উঁচু করে চাইতেন। মুহূর্তেই জোড়া ওষ্ঠের আলিঙ্গন ঘটল দৃঢ় প্রত্যয়ে। তাসফি ভ্যাবাচ্যাকা খেল। হঠাৎ নিস্তব্ধ এমন কিছু করে বসবে তার ভাবনায় ছিল না। তাসফি নিস্তব্ধ ঠোঁটে কামড় বসালো। তবুও নিস্তব্ধ ছাড়ল না। তাসফির দম বন্ধ হবার জোগাড়। হাতে খামচি দিল। নিস্তব্ধ ছেড়ে দিল এবারে। ফিসফিস করে বলল, সো সুইট টেস্ট বউ। বলেই পুনরায় তাসফির ঠোঁটে কামড় বসিয়ে দ্রুত কদমে মৃদু হাসতে হাসতে হাতের সাহায্যে ঠোঁট মুছতে মুছতে বেরিয়ে গেল। ব্যথায় কুকড়ে উঠল তাসফি।
তাসফি পেছনে থেকে রাগে ফেটে পারল। অসভ্য লোক, সব সময় শুধু ধান্ধা, ইতর বদমাশ লোক, ছি। তার ঠোঁট শেষ। রাক্ষস কত জোরে কামড় দিয়েছে। সেও সুযোগ বুঝে প্রতিশোধ নিয়ে নিবে হুহ। নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখল সুজন, মাহিন, সৃজন সবাই উপস্থিত। তারই বোধ হয় দেরি হলো আসতে। কিন্তু পরিবেশ কেমন নীরব শান্ত মনে হলো তার কাছে। এক একজন এক এক দিকে মুখ করে বসে আছে। সুজন আকাশের দিকে মুখ করে সিগারেট ফুঁকে যাচ্ছে। মাহিন মাথা নিচু করে সিগারেট ফুঁকে যাচ্ছে। আর সৃজন সুজনের দিকে করুণ মুখ করে চেয়ে আছে। নিস্তব্ধ 5 মিনিট যাবৎ অপেক্ষা করল। অথচ একজন বান্দার মুখ থেকে একটা শব্দও বেরুল না। নিস্তব্ধ ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো তোদের? এমন দেবদাস হলি কেমন করে? কথা নেই বার্তা নেই, দেবদাসের মতো সিগারেট ফুঁকে যাচ্ছিস। কাহিনী কি ভাই? সৃজন অসহায় মুখ করে বলল, এই তুই এসেছিস ভাই, এখন এদের দেখ। আমি আধা ঘন্টা যাবৎ দুজনের কাহিনী দেখতে দেখতে ক্লান্ত। তুই কিছু একটা কর। এরা সিগারেট খাচ্ছে তো আর বারবার ফোন দেখেই যাচ্ছে। মানেটা কি ভাই? আমি বিরক্ত এদের কাণ্ডে। নিস্তব্ধ এবারে দুজনের হাত টেনে দাঁড় করালো। হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলল। দোকানে মামার উদ্দেশ্যে বলল, মামা কাছি থাকলে দিন তো। এদের মুখের অদৃশ্য টেম আগে কেটে নেই। কি হয়েছে আমিও দেখছি। মাহিন বলল, কিছু হয়নি ভাই, এমনিতেই ভালো লাগছে না। সুজন ও একই কথা বলল। সুজন দীর্ঘ হাই ছেড়ে নিস্তব্ধ কাঁধে হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এই জীবনটাই প্যারামো ভাই। বাড়িতে দেয় প্যারা, কলেজে পাই প্যারা, ফোনে পাই প্যারা, শুধু প্যারা আর প্যারা, বুঝলি তো? নিস্তব্ধ সন্দেহের চোখে তাকিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তা এই প্যারাটা দিচ্ছে কে শুনি? এই তোরা আবার প্রেম টেম করছিস না তো আমাদের না জানিয়ে? সৃজন বলে উঠল, এক্সাক্টলি আমি এই কথাটাই বলতে চাইছিলাম। ব্যাটারা ছেকা ট্যাকা খেয়ে দেখ বাঁকা হয়ে গেছে, এখন এখানে এসে দেবদাসগিরি করছে। হালাগো পশ্চাৎ বরাবর দিলে যদি মুখে মুখে কথা ফুটে। নিস্তব্ধ এবারে সিরিয়াল হয়ে বেঞ্চে বসল। দেখ সত্যি করে বল, তোদের কি হয়েছে? তোরা যদি এমন মনমরা হয়ে থাকিস আমাদের ভালো লাগে বল? সৃজন ও মাথা নাড়ল। হ্যাঁ তাই তো, আমরা বন্ধু হয়েছি কি করতে তবে? মনের কথা খুলে বল, যদি আমরা কোনো সলিউশন দিতে পারি। মাহিন ভীষণ দোটানায় ভুগছে, বাসন্তীর ব্যাপারটা নিস্তব্ধ বলবে কি বলবে না? নিস্তব্ধ কেমন রিয়েক্ট করবে? নিস্তব্ধ যদি রেগে যায়, তাদের বন্ধুতে ফাটল ধরে? কিন্তু একটা সময় না একটা সময় তার সবটা জানাতেই হবে। একদিকে বাসন্তী ওভাবে বেরিয়ে গেল, ফোন তুলছে না, মা আর দরজা খুলেনি। সব মিলিয়ে মাহিন প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব ফিল করছে। কিচ্ছু ভালো লাগছে না তার। সুজন বলল, আরে কিছু না ভাই, তোরা শুধু শুধু টেনশন করছিস। আরে মা বিয়ের প্যারা দিচ্ছিল, তাই রাগ করে বেরিয়ে এসেছি। নিস্তব্ধ হাই ছেড়ে বলল, এবারে বিয়েটা করে ফেল। মেয়ে তো পাচ্ছি না, মেয়ে না পেলে বিয়েটা করব কাকে? সৃজন বলল, শালা দেশে কি মেয়ে মানুষের অভাব পড়েছে? দেশে না পেলে তোর জন্য বিদেশ থেকে মেয়ে তুলো আনবো, সমস্যা কোথায়? আমার বিয়ে নিয়ে পড়ে আছিস কেন? মাহিনকে আগে দিয়ে দে, তারপর আমারটা। মাহিন মুখ কাচুমাচু করল। বন্ধুদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আমায় নিয়ে পড়লি কেন? সুজনের জন্যই আগে মেয়ে খোঁজ। এভাবে আরো খানিকক্ষণ কথা চালিয়ে গেল তারা। মাহিন কথা বলে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করল। একটা সময় রাত বাড়ল। রাত অনেকটা হওয়ায় সুজন আর সৃজন বাড়ির পথে রওনা দিল। মাহিন বাইকে উঠতেই যাবে তখন নিস্তব্ধ মাহিনের কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বলল, দেখ মাহিন, আমি তোকে জোর করব না। আমি জানি তুই কিছু একটা নিয়ে টেনশনে আছিস। তবে ভাই বা বন্ধু হিসাবে যদি কখনো মনে হয় আমাকে কারণটা বলা যায় তখনই বলিস। আমি অপেক্ষায় থাকব। নিস্তব্ধ চলে এলো। মাহিন অসহায় চোখে নিস্তব্ধ যাওয়ার পানে চেয়ে রইল। নিস্তব্ধ বাড়ি ফিরল খানিকটা আনমনা হয়ে। বেকনিতে এসে দাঁড়িয়ে রইল সে খানিকক্ষণ। প্রকৃতির মুক্ত বাতাস ভালো লাগছে উপভোগ করতে। তাসফি পড়ছিল। নিস্তব্ধ আনমনা দেখে খানিকটা অবাক হলো। সে নিজেও এগিয়ে গেল বেলকনির দিকে। পাশে দাঁড়ালেও নিস্তব্ধ কোনো সাড়া শব্দ পেল না। কি হলো হঠাৎ লোকটার? যাওয়ার সময় তো বেশ ফুরফুরে মেজাজেই ছিল। তাসফি তার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে বলুন তো? নাথিং। মিথ্যা কথা বলছেন কেন? এই আপনি নাকি মিথ্যা কথা বলতে পছন্দ করেন না? তবে এই যে কদিন যাবৎ সমানে মিথ্যা কথা বলেই যাচ্ছেন তাতে কিছু হচ্ছে না। নিস্তব্ধ ছোট্ট ছোট্ট করে বলল, সেটা প্রয়োজনের স্বার্থে। তুমি বেশি কথা বলো। তাসফি ভেংচি কাটল। নিস্তব্ধ তাসফির হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করালো। পেছনে থেকে আলতো করে জড়িয়ে ধরল। তাসফি উৎকণ্ঠা নিয়ে শুধালো, কি হয়েছে বলুন তো? লোকটার হঠাৎ এমন হুটহাট কর্মকাণ্ডে মাঝে মাঝে সে লজ্জায় মিয়ে যায়। তবুও চেষ্টা করে নিজেকে সামলে নেওয়ার।
নিস্তব্ধ তাসফির কাঁধে থুতনি ঠেকিয়ে রেখে বলল, হুশ কথা নয়, এভাবেই ভালো লাগছে। কিন্তু তাসফি তো থেমে যাওয়ার পাত্রী নয়। তাসফি খানিকক্ষণ থেমে আবারও বলল, শুনুন। নিস্তব্ধ বিরক্তসূচক শব্দ করে শুধালো, চুপ থাকতে বলেছিলাম তো। আরে শুনুন না, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। নিস্তব্ধ প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল। তাসফি বলল, আজ আপাকে দেখলাম সন্ধ্যার পর বাড়ি ফিরতে। চোখ মুখ কেমন শুকনো লাগছিল জানেন। আমি ডাকলে দরজা না খুলে বলল মাথা ব্যথা করছে, এখন কথা বলবে না ঘুমাবে। হঠাৎ কি হলো বলুন তো আপার? এমন তো আগে কখনো করেনি। তাসফির কথায় নিস্তব্ধ কাঁপালেও চিন্তার ভাঁজ দৃঢ় হল। রাত তখন অনেকটা। সুজনের চোখে ঘুমেরা ধরা দিচ্ছে না। সে বারবার ফোন চেক করছে। কিসের এত কৌতূহল তার? আশা মেসেজ নাই দেখতে পারে, তাতে তার তো এত উত্তেজিত হওয়ার কারণ নেই। সময় পরিবর্তনশীল, তার সঙ্গে সময়ের গতি ধাবমান। মাঝে কেটে গেল আরও 4টে দিন। সবকিছু নিয়ম মাফিকই চলেছে। তবে এই হাসিখুশি দিনগুলোর মাঝেও ছিল কিছু মানুষের কারো জন্য অপেক্ষা, কারো মনে সুপ্ত বেদনা। তবুও সব মিলিয়ে সময় তো পার হবেই। সে কারো জন্য থেমে থাকবে না। সুন্দর স্নিগ্ধ একটি সকাল। সুজন ঘুম থেকে উঠেই প্রথমে ফোন চেক করল, তবে আশা আজ 4 দিন যাবৎ অনলাইনে আসে না। 4 দিনে সুজন তাকে কলেজের ক্লাসের গণ্ডিতেও দেখেনি। সত্যিই মেয়েটা তার জীবন থেকে হারিয়ে গেল না তো? কি হলো হঠাৎ মেয়েটার? আজকের দিনটা বোধ হয় সকলের জন্যই একটু বেশিই স্পেশাল। তারই বার্তা দিচ্ছে প্রকৃতি। তবে কেমন স্পেশাল? দুঃখের নাকি সুখের? স্নিগ্ধ সকাল, উত্তাল প্রকৃতি, সঙ্গে উদ্বিগ্ন তাসফির চিত্ত। চিন্তায় তার কপালের ভাঁজ দীর্ঘ হচ্ছে। 2 দিন যাবৎ আশাকে ফোনে পাচ্ছে না সে। জরুরি দরকারে লাগাতার ফোন করে যাচ্ছে, অথচ মেয়েটার ফোন কিনা 2 দিন যাবৎ বন্ধ। আশ্চর্য। কি করছে, কোথায় গিয়ে ঘামটি মেরে আছে কে জানে। নিস্তব্ধ আজ সারাদিন বাড়িতে থাকা হবে না। হসপিটালের বদলির কাজে তাকে একটু ঘাটাঘাটি করতে হচ্ছে। সেটা বলার জন্যই তাসফিকে খুঁজছিল। মেয়েটা কি যে করছে সকাল থেকে কিচেনে কে জানে। ওয়াশরুম থেকে বেরিয়ে নিস্তব্ধ রেডি হতে হতে আশেপাশে চোখ বুলিয়ে তাসফিকে লক্ষ্য করার চেষ্টা করল। ফিসফিস শব্দে নিস্তব্ধ আর চোখে বেলকনির দিকে চাইল। থাইগ্লাস পার করে নিস্তব্ধ স্পষ্ট দেখতে পেল তাসফি কারো সঙ্গে ফিসফিস করে ফোনে কথা বলছে। ব্যাপারটা সে আরও 2 দিন যাবৎ লক্ষ্য করছে। সে কাছে গেলেই ঠাস করে ফোনটা কেটে দেয়। তার থেকে লুকিয়ে মেয়েটা কার সঙ্গে এত কথা বলছে। নিস্তব্ধ কপালে চিন্তায় দীর্ঘ ভাঁজ পড়ল। সে নিশ্চিত এখন সে এগিয়ে গেলে তাসফি চট করে ফোনটা কেটে দেবে। নিস্তব্ধ নিঃশব্দে এগিয়ে গেল। কিছু কথা তার কানে বাজল। তাহলে এটাই ডান? আচ্ছা আচ্ছা, আমি রেডি থাকব। তাসফি পেছনে কারো উপস্থিতি লক্ষ্য করতেই চট করে ফোনটা কেটে পেছনে ঘুরল। নিস্তব্ধকে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল বোধ হয়। হঠাৎ নিস্তব্ধকে এই মুহূর্তে সে আশা করেনি। লোকটা তো ওয়াশরুমে ছিল, বেরোলো কখন? তাসফি বোকা হাসার চেষ্টা করে শুধালো, ও আপনি কখন এসে দাঁড়িয়েছিলেন? নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল। সেটা ইম্পর্টেন্ট নয়। কার সঙ্গে কথা বলছিলে? তাসফি আমতা আমতা করে প্রত্যুত্তর করল, কই না তো, কই কথা বলছিলাম। তো আমি কি ভুল শুনেছি? ফোন এমনিতেই কানে রেখেছিলে বুঝি? তাসফি চট করে বলে উঠল, কি শুনেছেন? ওই আসলে ফ্রেন্ড স্বর্নিধি। স্বর্নিধি, ওর সঙ্গেই কথা বলছিলাম। আপনি চেক করতে চাইলে চেক করুন। নিন। তাসফি ফোন এগিয়ে দিল। নিস্তব্ধ সেটা না নিয়ে বলল, আজ দিনে ফেরা হবে, খানিকটা রাতও হতে পারে, ফোন নাও ধরতে পারি। টেনশন করবে না। তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ তাসফির ঘাবড়ে যাওয়া মুখখানা কয়েক সেকেন্ড জহুরি চোখে অবলোকন করল। সে চলে যেতে নিলেই তাসফি শুধালো, বললেন না তো কি শুনেছেন? নিস্তব্ধ থেমে গেল, পিছু না ফিরে বলল, নাথিং। নিস্তব্ধ চলে যেতেই তাসফি হাফ ছেড়ে বাঁচল। ব্রেকফাস্ট করে নিস্তব্ধ বেরিয়ে পড়ল। সকাল তখন 11টা প্রায়। সূর্যের উত্তপ্ততা বেড়েছে খানিকটা। বাসন্তী, অনিমা বেগম, নিলয় সাহেব, ফিরোজা বেগম ও রুম্পা সবাই ওসমান ভিলার গেটের সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি আনতে গেছে। তাদের সকালের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে যাওয়া। দাদু সেখানে আগে থেকেই আছেন। নানির শরীরটা ভালো না বলে রুম্পাকে ও সঙ্গে নিতে হচ্ছে। নানিকে বুঝিয়েও রেখে যাওয়া যাচ্ছে না। তিনি সঙ্গে যাবেনি। পান্নার কান্নাকাটিতে আয়সার ও যেতে হচ্ছে। ভালোই হলো, অনেকদিন পর তারও গ্রামটা ঘুরে আসা হবে। সকলের এমন জোট বেঁধে যাওয়ার কারণ আছে বইকি। গ্রামে যাচ্ছে চাচাতো দাদি শাশুড়ি সহ সকলকে দাওয়াত করতে। গ্রামের মানুষের একটু ভিন্ন অভিমতি। শুধু কার্ড পাঠালে তারা মোটেও আসবে না, বরং মুখ ছিটকাবে। তাদের নিজেদের গিয়ে নিমন্ত্রণ করে আসতে হবে। অনিমা বেগম তাসফি আর ইনা 2 বৌমার উদ্দেশ্যে বলল, তোমাদের দুজনের হাতে 2 দিনের জন্য বাড়ির দায়িত্ব দিয়ে যাচ্ছি। কাল বাদে পরশুই আমরা এসে পড়ব।
তোমাদের ও নিয়ে যেতাম। তবে রিসিপশনের আগে তো তাসফিকে নেওয়া যাচ্ছে না। আর তাসফি একা কি করবে, তাই ইনা তোমায় ও রেখে যাচ্ছি। সাবধানে থেকো দুজনে। ইনা শুধু মাথা নাড়ল। তার ভাব ভঙ্গি বোঝা দেয়। তাসফি শাশুড়ি মাকে আশ্বস্ত করে বলল, আপনি একদম চিন্তা করবেন না মা, আপনার ছেলে তো আছেই, আপনারা সাবধানে যাবেন। নিলয় সাহেব তাসফির মাথায় হাত বুলিয়ে আরও কিছু সাবধানী বাণীর ভাষণ দিয়ে গাড়িতে উঠে পড়লেন। মিনিটের মাঝেই সাদা রঙের গাড়িটা ওসমান ভিলার গেট পেরিয়ে বেরিয়ে গেল। চোখের সামনে গাড়ির যাত্রা শেষ হতেই তাসফি বাড়ির ভিতরে ফিরে এলো। ফাঁকা বাড়ি দেখে তাসফির দুঃখ পাওয়ার কথা থাকলেও এই প্রথম সে মোটেও দুঃখবোধ করছে না। কয়েক মিনিট পরের কথা, তাসফি ড্রয়িং রুমে কিছু একটা করছিল। ইনায়াকে দেখা গেল হাতে একটা ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে আসতে। রুম্পা ছাড়া তার এ বাড়িতে নিজে নিজে কাজ করে খাওয়া অসম্ভব। তাসফি তাকে দেখে অবাক কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছেন ভাবি? শোন, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, তুমি থাকো। তাসফি চোখ ছোট ছোট করে চাইল। ইনা কয়েক কদম হেঁটেও আবার ফিরে এলো। তাসফিকে সতর্ক করে বলল, শুনো মেয়ে, আমি যে যাচ্ছি এ কথা শাশুড়ি মাকে আবার বলতে যেও না, তারা ফিরে আসার আগেই আমি ফিরে আসব, বুঝেছ? তাসফি ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। তার বলার কোনো প্রশ্নই উঠে না। বরং সে যাচ্ছে বলে তাসফির আর একটু সুবিধা হলো। যদিও উনি থাকলেও তার বেশি অসুবিধা হতো না। ইনা চলে যেতেই তাসফি নিজের কাজ সারতে লাগল দ্রুত কদমে। সূর্য ডোবার কিছুক্ষণের মাঝেই অন্ধকার চারিদিকে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। নিস্তব্ধ বাড়ি ফিরল তখন। কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলল না। বিরক্তিতে তার কপাল কুঁচকে গেল। রুম্পাটা নিশ্চিত ঘুমিয়ে পড়েছে। মূলত নিস্তব্ধ জানত না আজ সবাই গ্রামের বাড়িতে গিয়েছে। কেউ তাকে বলেও নি। সন্দেহবশত নিস্তব্ধ চাবি দিয়ে দরজা খুলল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। কি আশ্চর্য, কেউ কি আজ ড্রয়িং রুমে বাতিগুলো ও জ্বালায়নি? ভেবেছিল বাইরের অন্ধকার পেরিয়ে বাড়িতে আলো দেখতে পাবে। কিন্তু না। বিরক্তি নিয়ে লাইটের সুইচ দিতে গেল সে। সুইচ টেপার আগেই হঠাৎ চারপাশে ঝিলমিলি লাল হলুদ নীল রঙের ফেইরিলাইট জ্বলে উঠল। নিস্তব্ধ হঠাৎ এমন কাণ্ডে কিছুটা চমকে উঠল। মস্তিষ্ক সজাগ করে চট করে সামনে তাকাতেই নিস্তব্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম প্রায়। বাকরুদ্ধ নিস্তব্ধ হাতে থাকা ব্যাগটা ঠাস করে নিচে পড়ে গেল। তাসফি লজ্জা মিশ্রিত মুখে আড়ষ্টতার সহিত দাঁড়িয়ে আছে। তার পরনে খয়েরি রঙের সিল্কি শাড়ি। তাসফির ফর্সা ত্বকে দারুণভাবে ফুটে আছে তা। তার মসৃণ স্লিম পেট উন্মুক্ত। নিস্তব্ধ কয়েক পল তার থেকে চোখ ফেরাতে পারল না। বিয়ের পর এই প্রথমবার প্রিয়তমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখছে, সে তাও এমন নেশা ধরানো রূপে। অর্ধাঙ্গিনীর মোহনীয় রূপে কোনো পুরুষ কি সুস্থ মস্তিষ্কে থাকতে পারে? উহু। নিস্তব্ধ জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তার কল্পনায় ও ছিল না। অর্ধাঙ্গিনীর রূপের দমকে হৃদয়ে জাগছে কবিতা। তোমারেই যেন ভালোবাসিয়াছি, শত রূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়, গাথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ে উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা, কোটি প্রেমিকের মাঝে, বিরহবিধুর নয়ন সলিলে, মিলনবধুর লাজে, পুরাতন প্রেম নিত্যনতুন সাজে, অনন্ত প্রেম রবি ঠাকুর। নিস্তব্ধ চাউনি লক্ষ্য করে তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। নিজে থেকে পদক্ষেপ নেওয়া কি তার একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল? এভাবে পোশাক পরে থাকতে তার আরও লজ্জা লাগছে। সব দোষ নিধি। মেয়েটা ইচ্ছে করে তাকে এভাবে সাজিয়ে দিয়ে গেছে। ঈশস। নিস্তব্ধ ঘোরগ্রস্ত বদনে এগিয়ে গেল প্রেয়সীর নিকট। পেছনে থেকে ঝাপটে জড়িয়ে ধরল। তাসফি কেঁপে উঠল। নিস্তব্ধ তাসফির ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আমায় মেরে ফেলার ধন্ধা করেছ নাকি বউ? আজ নির্ঘাত তোমায় না পেলে আমার মরণ অনিবার্য। তাসফি চোখ বন্ধ করে নিল। কোনো রকমে নিস্তব্ধ বাঁধন ছেড়ে বেরিয়ে বলল, কেক কাটি। নিস্তব্ধকে কিছুটা অস্থির দেখালো। উদ্বিগ্ন স্বরে প্রত্যুত্তর করল, আবার কেক কেন? তাসফিও রাগী চোখে তাকিয়ে বলল, কেক মানে আমি নিজে হাতে বানিয়েছি আর আপনি কাটবেন না। নিস্তব্ধ চমকে তাকালো। তাসফি তাকে ঠেলে খানিকটা সামনে টেবিলে রাখা কেকের কাছে নিয়ে এলো। নিস্তব্ধ অবাক হয়ে কেকের দিকে তাকিয়ে রইল। কেকের উপরে স্পষ্ট করে লেখা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ফর 6 মান্থ ডক্টর সাহেব। তাসফিও ফিসফিস করে একই কথা বলল। নিস্তব্ধ অবাক চোখে তাকিয়ে বলল, এই কেক তুমি বানিয়েছ? তাসফি মাথা নাড়ল। চাকু কই দাও কাটি, একটু টেস্ট করি। কেমন কেক বানালো মিসেস নিস্তব্ধ? তারপর তো আসলটে। তাসফি গরম চোখে তাকিয়ে নিস্তব্ধ বাহুতে থাপ্পড় বসালো। বেচারি আজ লজ্জায় আর্স্ট। তাসফি চাকু এগিয়ে দিল।
নিস্তব্ধ কেক কেটে প্রথমে তাসফিকে খাইয়ে দিল। তারপর নিজে খেয়ে বলল, দারুণ। তাসফি খুশি হলো, মুচকি হাসল। নিস্তব্ধ পুনরায় নিজের মুখে কেক পুরে নিল। তার অশান্ত মস্তিষ্কে খেলা করছে দুষ্টুমির ঝোলা। তাসফি কিছু বুঝে উঠার আগে তাদের দুজোড়া ওষ্ঠ একে অপরকে আলিঙ্গন করল। তাসফি দম নিয়ে কোনো রকমে বলল, খাবার খেয়ে নেই। আমি রান্না করেছি তো। নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিসফিস করে বলল, খাওয়া দাওয়া পরে হবে, আই নিড ইউ বউ প্লিজ। তাসফি পারে না, এখনই মাটি ফাঁক করে ঢুকে যায়। ওয়াইফ, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর, প্লিজ সামথিং। তাসফি নিজ হাতের সাহায্য নিস্তব্ধর মুখ চেপে ধরল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে সে প্রেয়সীকে কোলে তুলে নিল। তাকে নিয়ে ঠাস করে সোফায় শুইয়ে দিল। তাসফি আমতা আমতা করে বলল, উপরে যাই। নিস্তব্ধ দুষ্টু স্বরে শুধালো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সো টাইম লস করা বোকামি মাই মিসেস। তাসফি চোখ পিটপিট করে চাইল। নিস্তব্ধ নিচু হয়ে তাসফির পানে চেয়ে বলল, আজও কি অনুমতি প্রয়োজন? তাসফি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। আজ নিজে থেকে সে এক ধাপ এগিয়ে এসেছে। সেখানে অনুমতি প্রশ্নই আসে না। অতঃপর অতঃপর কপত কপতির মধুর মিলনের সাক্ষী হলো এই অন্ধকারে মোড়া নিস্তব্ধ রাত। জায়ার স্পর্শে কাতর হলো পতি। সময় যত গড়ালো তাদের আলিঙ্গন গভীর থেকে গভীরতর হলো। নিস্তব্ধ ফ্রেশ হওয়া হলো না রেস্ট নেওয়া। দূর আকাশের চাঁদমামা তার কলঙ্ক গায়ে মেখে মুচকি হাসছে। আজ তার খুশির দিন কিনা। আজ বুঝি স্বামীর সোহাগে ওই সুন্দরী রমণীয় মেখে নিবে নিজের গায়ে কলঙ্ক, স্বইচ্ছায় সগর্বে। তাতে নেই কোনো ভয় অপবিত্রতার ছোঁয়া। যাতে মিশে আছে শুধু হালাল সম্পর্ক, হালাল স্পর্শ। আহা, হেতেই যে চিরসুখ। এই নিস্তব্ধ মধুর রাতে দূর হতে পেঁচার ডাক শুনতে ও মধুর লাগছে। হৃদয় মাঝে বাজছে গান, যেন তারা গাইছে গান মিষ্টি কণ্ঠে। ওরে ভাই ফাল্গুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাল্গুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ওরে ভাই ফাল্গুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাল্গুন লেগেছে বনে বনে। সময় গড়িয়েছে অনেকটা, দীর্ঘ রজনীর পেরিয়ে খানিকটা। নিস্তব্ধ উন্মুক্ত বক্ষে তাসফি মাথা রেখে শুয়ে আছে। নিস্তব্ধ প্রেয়সীর ললাটে চুমুখেল। হঠাৎ কিছু মনে হতেই সন্দেহজনক কণ্ঠে শুধালো, সকালে ফোনে কার সঙ্গে কথা বলছিলে? আপনাকে তখনই বললাম তো, স্বর্নিধির সঙ্গে। সত্যি? তবে ওভাবে ভয় পাচ্ছিলে কেন? আসলে আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনি কিছু শুনে ফেললে তো সব ভঙ্গ হয়ে যেত। তাই ভয় পাচ্ছিলাম আপনি আবার সব শুনে ফেলেননি তো। স্বর্নিধি তো আমায় এই আইডিয়া দিয়েছিল, আমায় সাজিয়ে দিয়ে গেল, ডেকোরেশনে সাহায্য করল। নিস্তব্ধ ঠাট্টার ছলে বলল, দেখে হাজবেন্ড ব্যতীত ওদের মাথায় কত বুদ্ধি, আর তোমায় মাথায় অন্যের থেকে বুদ্ধি ধার করতে হয়। তাসফি ভেংচি কেটে বলল, কচু। নিস্তব্ধ তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ওয়াইফ, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সঙ্গে আজ রাতের জন্য তোমার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আজ রাতটা এতটা স্পেশাল করার জন্য তোমায় এতগুলা ধন্যবাদ। তাসফি লজ্জায় নিজ অর্ধাঙ্গের বক্ষে মাথা গুজল। তাদের আলিঙ্গনের ভেতরেই কেটে গেল দীর্ঘ একটি রজনী। নিয়ম মাফিক সময় পার হল। সূর্যিমামা উদয় হল ধরণীর বুকে পূর্ব দিগন্তে। চারদিকে আলো জলমল করে উঠল। সকাল তখন 10টা প্রায়। কপত কপতির ঘুমকে হারাম করতে কলিংবেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? কারও তো আসার কথা নয় আজ। তবে দীর্ঘ রজনী কেটে গিয়ে এসেছে নতুন ভোর, একটি নতুন সকাল, একটি নতুন দিন। গতকালের দিনটা ভালো কেটে বিধায় যে আজকের দিনটা ভালো কাটবে এমন কোনো কথা নেই। হয়তো উদ্ভব হতে পারে নতুন কোনো বিপদের, হয়তো আগমন ঘটতে পারে নতুন কোনো আনন্দের। তার সবই তো জানেন একমাত্র উপরওয়ালা। দেখাই যাক না কি হয়। সুখ দুঃখ দুই মিলিয়েই তো আমাদের এই মানব জীবন। চোখের তন্দ্রা ভাব নিয়ে যেতেই ঘুম ছুটে গেল তাসফির। চোখ পিটপিট করে চাইল সে। মুখে তার লাজুক হাসি, শত চেষ্টার পরে প্রিয়তমকে নিজের করে পাওয়ার প্রাপ্তির হাসি। চোখ মেলতেই চোখে সামনে দৃশ্যমান হলো তার ডাক্তার সাহেবের সুদর্শন মুখখানি। চুলগুলো তার এলোমেলো, যা রাতে তাসফির হস্তের দ্বারাই সৃষ্ট। দেখ কি নিষ্পাপ মুখভঙ্গি নিয়েই না ঘুমাচ্ছে পুরুষটা। অথচ লোকটা তার নিকট এক নম্বরের লাগামহীন অসভ্য পুরুষ মানুষ। তার অতি প্রিয় ডাক্তার সাহেব। অসভ্য লোকটা তাকে রাতে খাবার খাওয়ার সুযোগটুকু দেয়নি। খিদেতে পেটে পাক দিচ্ছে। ইসস কত্ত মজার মজার খাবারগুলো সে সারাদিন খেটে খুঁটে রান্না করলো, অথচ এখন কিনা সব ফেলে দিতে হবে। ভালো আছে কিনা কে জানে। ভালো থাকলেই ভালো। তবুও আজ তাসফির দীর্ঘদিনের দেখা স্বপ্নটা পূরণ হলো। এই যে নিস্তব্ধ আলিঙ্গনের সে আবদ্ধ। আর মানব ঘুমন্ত। মানবের ঘুম ছোটার আগেই সে জেগে গিয়েছে। প্রতিবার তাকে বিছানায় রেখে লোকটা উধাও হয়। আর আজ তাসফি তাকে রেখে উধাও হবে।
লজ্জা মিশ্রিত ভঙ্গিতে তাসফি আলতো করে চুমু খেল নিস্তব্ধ বক্ষ মাঝে। একদিকে সারারাত শুয়ে থাকার ফলে তার গার ব্যথা হওয়ার জোগাড়। তাসফি পাশ ফিরতে নিলে আতকে উঠে কোনো রকমে নিজেকে সামলে নিস্তব্ধকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। ও গড, সে তো এখন সোফা থেকে পড়লে তার হাড়গোড় একটাও আস্ত থাকত তো। সে যে সোফায় শুয়ে আছে তা তো তার খেয়ালই ছিল না। ঘুমন্ত নিস্তব্ধ পানে তাসফি ভ্রু কুঁচকে চাইল। তার ডাক্তার সাহেবের বুদ্ধি জ্ঞান যে লোপ পেয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে। তাসফির ভাবনার মাঝেই পরপর কয়েকবার কলিং বেল বেজে উঠল। তাসফি ভ্রু কুঁচকাল, এই অসময়ে আবার কে এলো? ইয়ানা এলো না তো? কিন্তু তার তো আজ আসার কথা নয়। আর এমন অভদ্রের মতো একনাগারে এতবার কলিং বেল বাজানোর ও বাকি আছে আশ্চর্য। ঘড়ির দিকে চোখ পড়তেই তাসফি আটকে উঠল। প্রায় বেলা দুপুর 3টা বাজে। অসম্ভব ব্যাপার স্যাপার, এতটা সময় কি করে ঘুমালো সে? তাসফি কোনো রকমে নিস্তব্ধকে ছাড়িয়ে উঠে বসল। দৃঢ় কদমে এগিয়ে গেল দরজার নিকট। লুকিং গ্লাসে তাসফি যাকে দেখল তাকে দেখে সে চমকে উঠল। ও মাই গড, এই মহিলাকে সে বাড়ির এলবামে দেখেছে। দৌড়ে এসে নিস্তব্ধকে ঠেলতে লাগলো সে। শুনছেন? উঠুন, আরে উঠুন না। বউ, আর একটু ঘুমাতে দাও না প্লিজ। রাতে একটুও ঘুমাতে পারিনি। আরে রাখুন আপনার ঘুম, দ্রুত উঠুন। আরে উঠুন তো, আপনার ফুপি এসেছে। ফুপির এসেছে শুনতাই চমকে উঠে নিস্তব্ধ ঘুম ঘুম চোখেই দাঁড়িয়ে পড়ল। খানিকটা আতঙ্কিত স্বরে প্রত্যুত্তর করল, ফুপি কোথায়? ফুপি? তাসফি দাঁতে দাঁত চেপে বলল, বাহিরে। নিস্তব্ধ আর্তনাদ করে উঠল, ও মাই গড, শিট শিট। তাসফির পরনে নিস্তব্ধ শার্ট, আর নিস্তব্ধ সে উদম গায়ে প্যান্ট পরিহিত। তাসফি নিজের শাড়ি ব্লাউজ পেটিকোট দ্রুত গতিতে নিচ থেকে তুলে জড়ো করতে করতে বলল, দাঁড়িয়ে আছেন কেন? যান, দরজা খুলুন, আমি যাচ্ছি উপরে। তাসফি যে এই মুহূর্তে লজ্জা পাবে সেই সময়টাও পাচ্ছে না। আহারে! নিস্তব্ধ হতভম্ব হয়ে শুধালো, কি বলছো কি বউ? এত বছর পর আমি ফুপির সামনে এভাবে উদম গায়ে যাব? অসম্ভব। তাসফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, নো অপশন ডাক্তার সাহেব। নিস্তব্ধ অসহায় মুখ করে দরজার দিকে এগিয়ে গেল। শেষ পর্যন্ত এই ছিল তার কপালে। নিস্তব্ধ তার ফুফুকে কিছুটা ভয় পায়। ছোটবেলা একদিন খাতায় হোমওয়ার্ক না করাই স্কুল থেকে বিচার পাঠিয়েছিল। ফুফু তা শুনে খুব মেরেছিল তাকে। পরে আবার আদরও করেছিলেন খুব। সেই থেকে নিস্তব্ধ কখনো আর স্কুল কলেজ কোথায় হোমওয়ার্ক ব্যতীত বাসা থেকে বের হয়নি। তবে এমনিতেই সবার থেকে ফুফু তাকে একটু বেশিই স্নেহ করেন। ফুফু তার একরোখা মানুষ, খানিকটা বাচাল প্রকৃতিরও। দাদুর নাকচ করা সত্ত্বেও নিজের পছন্দের ছেলে বিয়ে করে লন্ডনে সেটেলড হয়েছে। বিয়ের পর এই প্রথম ফুফু তাদের বাড়িতে পা রাখবে। অথচ তারা কিনা কেউ জানেই না আজ ফুফু আসবে। ফুফু তো কাউকে জানায়ও নি। নিস্তব্ধ খানিকটা ভয়ও পাচ্ছে। ফুফু তার একটু থেকে আকটু 19-20 হতেই কাজে ভুল ধরতে শুরু করে আর শোনায় একগাদা ধারালো কথা। কথা তো নয়, যেন একটা বিষাক্ত বান। দাদা তার শখ করে নাম রেখেছিল টুনি। এই টুনি ছোট্ট খাট্র কোনো টুনি নয়, এই টুনির শরীর বিশাল। নিস্তব্ধ দুরু দুরু বুকে দরজা খুলে দিল। নিস্তব্ধকে উদম গায়ে দেখে ফুফু চোখ কপালে তুলে চাইলেন। তীব্র আর্তনাদ করে বললেন, ছি 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 অনুভব, তোর এতটা অধঃপতন হয়েছে আমি তো জানতামই না। দেখলি এতদিন পর ফুফি এসেছে, কই ফিটফাট হয়ে থাকবি তা না করে নির্লজ্জের মতো উদম গায়ে আমার সামনে চলে এলি। বলি বাপের মতো কি লজ্জা শরম খেয়ে বসেছিস? দাদার মতো হয়েছে। আমার অবর্তমানে ওরা সবাই মিলে যে তোকে এই শিক্ষা দেবে, আগে জানলে আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতাম। তুই নাকি আবার ডাক্তার হয়েছিস? তা এভাবে খালি গায়ে কি ডাক্তারি ও সামলাস নাকি? ছি ছি। নিস্তব্ধ লজ্জায় মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। কোনো রকমে বলল, ফুপি তুমি ভেতরে এসে কথা বলো না। এসব বাদ দাও, এতদিন পর এলে আগে কেমন আছো সেটা বলো। সলিল তিয়াশাকে নিয়ে আসনি? কেমন আছি তা তো দেখতেই পাচ্ছিস রে অনুভব। আমিও দেখতে পাচ্ছি তুই কেমন নির্লজ্জের মতো সুস্থ সবল ভাবে দাঁড়িয়ে আছিস। আর হ্যাঁ, ভেতরে তো ঢুকবই। আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। তোর দাদা যতই আমাকে বাড়ি থেকে বার করুক আমি কেন যাব? এই বাড়িতে আমার সমান অধিকার রয়েছে। দেখি সামনে থেকে সর, আগে তোর বউ দেখে নেই আমি। বিয়ে করে এত বড় হয়ে গেছিস যে বিয়ে করে বাসর সেরে ফেললি, আর এই টুনি তা জানতে পর্যন্ত পারল না। ড্রাইভারকে বল আমার লাগেজ ভেতরে দিয়ে যেতে। এই তো এখনই যাচ্ছি ফুপি। ফুফু ভেতরে ঢুকে চারপাশ অবলোকন করে বলল, কি ব্যাপারে? চারপাশ এত ঝাড়বাতি দিয়ে সাজানো কেন? পার্টি করেছিস নাকি রাতে? আর বাকিরা সব কই? আমায় রেখে পার্টি করা হচ্ছে? নিস্তব্ধ বোকা হাসার চেষ্টা করল। বুঝতে পারল ভীষণ রকম ভাবে ধরা খেয়েছে সে। আজ আর রক্ষে নেই। প্রত্যুত্তরে নিস্তব্ধ কিছু বলতে যাবে তার আগেই নিস্তব্ধ অবাক হয়ে গেল। দেখতে পেল তাসফি কালো রঙের শাড়ি পরে ফুপি বলে দৌড়ে আসছে।
তাসফি চিৎকার করে ফুপি বলে দৌড়ে এসে টাইট করে ফুফুকে জড়িয়ে ধরল। ফুফু খানিকটা হকচকালো, পড়তে নিলেও কোনো রকমে নিজেকে সামলালো। ধমকে বলল, এই মেয়েকে তুমি? আশ্চর্য, এভাবে কেউ জড়িয়ে ধরে? এখনই তো তোমার চিৎকার শুনে আমার প্রাণটা যেত। তাসফি খুশিতে গদগদ হয়ে বলল, ফুপি, আমি আপনার ভাতিজির একমাত্র বউ। আর এই যে ঝাড়বাতিগুলো দেখছেন, এগুলো তো আমি নিজে হাতে আপনার জন্য সাজিয়েছি। আপনার তো কয়েকদিন পরে আসার কথা ছিল, কিন্তু আমি এগুলো আগেই সাজিয়ে ফেলেছি। ভালো হয়েছে না বলুন ফুপি? এই যে দেখুন, টেবিলে উপর কেকটাও আমি আপনার জন্য আনিয়ে রেখেছিলাম, কিন্তু আপনার ভাতিজি কিছু বলার আগেই কতখানি সাবার করে দিয়েছে। তাসফির এমন ধপ মারার নাটকীয় ভঙ্গিমা দেখে নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে পড়ল। ও মাই গড, ও মাই গড, তার বউ যে এভাবে এত সুন্দর করে নাটক করতে পারে তার তো জানাই ছিল না। ফুফু অবাক কণ্ঠে বলল, তুমি অনুভবের বউ? তাসফি লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। তাসফির লজ্জার পাওয়ার ভাবভঙ্গিমা দেখে নিস্তব্ধ নিজে থতমত খেল। ফুফু আগের থেকে দ্বিগুণ অবাক ঝরা কণ্ঠে বললেন, আর এগুলো তুমি আমার জন্য করেছ? সত্যি? তাসফি এবারে জোরে জোরে মাথা নাড়ল। ফুফুর চোখ ছলছল করে উঠল। তাসফিকে বুকে জড়িয়ে ধরে বলল, আহারে আমার সোনাটা, অনুভব রে, এইবারে একখান কাজের কাজ করেছিস। এই শেখ বাড়ির যজ্ঞ বৌমা খুঁজে নিয়েছিস। এভাবে আমার জন্য এবাড়ির কেউ ভাবেনি রে, কোনোদিন কেউ না। কেউ তো আমায় দেখতেই পারে না। তুমি এই প্রথম মেয়ে। আবেগে আপ্লুত হয়ে ফুফু নিজের গলায় পরা স্বর্ণের চেইন খুলে তাসফির গলায় পরিয়ে দিল। তারপর আবারও জড়িয়ে ধরল বুকে। তাসফি ও ফুফুকে জড়িয়ে ধরল। নিস্তব্ধ দিকে তাকিয়ে চোখ চিপ মারল। নিস্তব্ধ রে, এবারে বুঝি তোর শুধু জ্ঞান হারানোর পালা। আর তো কোনো রিয়াকশন দেওয়া বাকি নেই। তার এমন কর্কশ ফুফুকে এই মেয়ে এক লহমায় হাত করে ফেলল। তা আবার বুকে জড়িয়ে স্বর্ণের চেনও আদায় করে। ফুফু নিজের গলার আরও একটা চেনও খুলে তাসফিকে পরিয়ে দিল। এই নাও আমার আশীর্বাদের গিফট। নিস্তব্ধ কোনোরকমে সোফায় গা এলিয়ে দিল। তার যে উপরে গিয়ে ফ্রেশ হওয়া প্রয়োজন, কথাটা তার মস্তিষ্কে খেলছে না। পরপর এত সারপ্রাইজে সে এবারে সত্যিই শোকড। সুজন রেডি হচ্ছিল। তার বন্ধু জসিমের কাকার বিয়ে। জোর করে সুজনকে নিচ্ছে ছেলেটা। হাজারবার না বলেও লাভ হয়নি। ছেলেটা একদম নাছোড় বান্দা। জসিম রহস্যময় ভঙ্গিতে বলল, বিয়েতে গেলে কিছু মজার কাণ্ড দেখতে পারবি। সুজনের মাঝেও সামান্য কৌতূহল জাগল। এমনিতেও 4-5 দিন যাবৎ সে প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছে। মজার কিছু কাণ্ড দেখেও যদি মনটা একটু ফুরফুরে হয়। সুজনের মা ছেলের রুমে ঢুকতে ঢুলতে শুধালো, এই অসময়ে যাচ্ছিস, কখন আসবি বাবা? আজ ফিরবি তো? সুজন পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল, ঠিক নেই মা, যেতে মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই। তারপর খাওয়া দাওয়া, বিয়ে পড়ানো। রাত তো কিছুটা হবেই। রাহেলা বেগম ছেলেকে মন দিয়ে দেখেন। ছেলে তার উজ্জ্বল ফর্সা। কি মায়াবী চেহারা। লাল পাঞ্জাবিতে আরও দেশ মানিয়েছে। গায়ের চামড়ার সঙ্গে কেমন ফুটে আছে দেখ। মাঝে মাঝে মনে হয় তারই না নজর লেগে যায়। ছেলেটা চাইলে শত শত মেয়ে তার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। অথচ ছেলেটাকে শত বোঝানোর পরেও ছেলেটা তার বিয়ে করতে নারাজ। কবে যে ছেলের মতি হবে কে জানে। ভদ্রমহিলা আফসোসের স্বরে বলল, আর কতকাল অন্যের বিয়ে খাবে বাপ? এবারে নিজে বিয়েটা করো না। সুজন বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। কি মা, তোমায় তো বলেছি মনের মতো মেয়ে পাচ্ছি না। পেলেই বিয়ে করে নেব। এত প্যারা দিও না তো। মুচকি হেসে মায়ের কাঁধ জড়িয়ে বলে, শোন মা, জীবনে এত প্যারা নিতে নেই বুঝলে। সব সময় শুধু চিল করবা। আর বিয়ের মতো একটা সাধারণ ব্যাপার নিয়ে এত বড় ইস্যু বানানোর তোমার কোনো দরকার নাই। দেখবে কখন না জানি হুট করে মেয়ে পছন্দ হলো আর তাকে সোজা বিয়ে করেই নিয়ে আসলাম। রাহেলা বেগম থমথমে কণ্ঠে বলল, তাহলে তো ভালোই হয়। তবুও মরণের আগে ছেলের বউয়ের মুখ তো দেখতে পাবো। সুজন বুঝল মা এবার ইমোশনাল মুডে চলে যাবে। দ্রুত মানি ব্যাগ পকেটে ভরতে ভরতে বলল, আমি আসছি মা। থাকো। দেরি হয়ে যাবে। ফিরতে রাত হবে বোধ হয়। বরযাত্রীর সঙ্গে বিয়ে বাড়িতে পৌঁছেছে সুজন অনেকক্ষণ আগেই। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই। খাওয়া দাওয়া শেষে সুজন বাইরে একটু হাঁটতে বের হয়েছিল। বিয়ে পড়ানো হবে খানিকক্ষণ পরেই। ভাবল একটু হাঁটাহাঁটির পরে বিয়ের পোড়ানোর ওখানে থাকা যাবে। হঠাৎ অযাচিত কিছু কথা কানে বাজতেই সুজন থেমে গেল। এগিয়ে গিয়ে কথাগুলো স্পষ্ট শোনার চেষ্টা করল। এদিকটা কিছুটা নির্জন। সবাই বাড়ির ভেতরের দিকে। একজন মহিলা কণ্ঠ আর পুরুষ কণ্ঠ শোনা গেল। টাকা তো অর্ধেক দিয়েছেন মশাই, বাকিটা কবে পাবো? এমন কচি মাল জুটিয়ে দিলান আর পুরো টাকাটা দিলেন না। আগে মেয়েটাকে পাই। বিয়েটা সম্পূর্ণ হোক। তারপর সব টাকা পেয়ে যাবেন। বিয়েতে যেন কোনো ঝামেলা না হয় কমলি, আমি আগেই বলে রাখলাম। তাহলে কিন্তু ফল ভালো হবে না। চিন্তা করবেন না। মেয়ে বেশি ত্যারিবেরি করলে জায়গা মতো দিয়ে দেবেন, সমস্যা কোথায়, শিক্ষিত সুন্দরী মেয়ে দিচ্ছি।
আর কি লাগে? এই জন্যই এতগুলো টাকা দিচ্ছি, এমনি এমনি তো দিচ্ছি না। ওদের কথা শুনে সুজনের কপালের চিন্তার ভাঁজ পড়ল। বুঝতে পারল এদের লক্ষণ মোটেও ভালো নয়। মহিলা আর পুরুষটির চেহারা দেখতে চেষ্টা করল সুজন। পর্দা একটুখানি ফাঁক করে দুজনের চেহারা দেখতেই সুজন আঁতকে উঠল। এ কি এত সং বর আর কনের চাচি! খাবার দাবারের সময় মহিলা নিজে পরিচিত হয়েছিল। বিয়েটা বেশি বড় করে আয়োজন করা হয়নি, একদম ছিমছাম। সুজন সরে এলো এখান থেকে। সুজন বেশ বুঝতে পারছে এদের লক্ষণ খুব একটা ভালো নয়। কোনো মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছে। সুজন মানুষের মাঝে আসতেই হঠাৎ একটা 10-12 বছরের ছেলে এসে সুজনের হাত আঁকড়ে ধরল। সুজন ছেলেটার দিকে চমকে তাকালো। ছেলেটা সুজনের হাত চেপে ধরে বলল, ভাইয়া আমার আপুকে বাঁচান প্লিজ। আমার মা ভালো আপুকে জোর করে একটা বুইড়া ব্যাডার সাথে বিয়ে দিচ্ছে। সুজন ছেলেটাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে এলো। ছেলেটার মাথা ভর্তি চুল। সুজন তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বাবু, আমায় সবটা খুলে বলো তো। ছেলেটা বলতে লাগলো, মা আপুকে আটকে রেখেছে, জোর করে বিয়ে দিচ্ছে লোকটার সাথে। বাবা বাড়িতে নেই, ব্যবসার কাজে অন্যত্র গিয়েছে, এই সুযোগে মা আমাদের এখানে এনে আপুকে আটকে রেখে ভয় দেখিয়ে বিয়ে দিচ্ছে লোকটার সাথে। প্লিজ ভাইয়া কিছু একটা করুন, আমার আপুকে বাঁচান ভাইয়া। আমার মনে হলো আপনি আমায় সাহায্য করতে পারবেন। সুজনের কপালে চিন্তার ভাঁজ দৃঢ় হলো। সুজন ছেলেটা মিছে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। এই জায়গায় সে কী বা করতে পারে। জসিমকে সামনে পেয়ে সুজন ওকে চেপে ধরল। সত্যি করে বল, কি হচ্ছে? কি হবে? তোর 60 চাচা বুড়ো এটা জানতাম, কিন্তু তাই বলে সে অল্প বয়সী মেয়ে বিয়ে করবে? জসিম হেসে বলল, এইটাই তো তোকে দেখাতে চেয়েছিলাম। শোন, আসলে আমার কাকার একটা ব্যামো আছে, কচি মেয়ে বিয়ে করার ব্যামো। সুজন আশ্চর্য স্বরে বলল, এটা ব্যাপারটা তোর কাছে মজা মনে হচ্ছে জসিম? আর ব্যামো আছে মানে? ব্যামো আছে মানেটা কি? তোর চাচার এর আগে আরো বিয়ে করেছে নাকি? জসিম দাঁত কেলিয়ে হাসল। সুজন বলল, এটা ফাজিলামির সময় নয় জসিম। মেয়েটা নাকি বিয়েতে রাজি না, জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। তুই আমায় এটা বল, আগে যতগুলো বিয়ে করেছে তার সেই বউগুলো এখন কোথায়? জসিম চিন্তিত কণ্ঠে বলল, তাদের তো আমরা আর দেখিনি। বিয়ের পর চাচা তারপর সাবইকে অন্য ফ্ল্যাটে নিয়ে রাখত। এক্সাক্টলি। দেখ জসিম, ব্যাপারটা ভালো ঠেকেছে না আমার। এই মুহূর্তে আমাদের পুলিশে খবর দেওয়া প্রয়োজন। জসিমকেও কিছুটা চমকিত দেখালো। চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু বিয়ে পড়ানো তো শুরু হয়ে গেছে। তাই তো আমি তোকে খুঁজতে এসেছিলাম। কিন্তু বিয়ে তো আরো পড়ানোর কথা ছিল। চাচা বলল দ্রুত বিয়ের কাজ সারতে। সুজন জসিমকে বলল, তুই এখনই পুলিশকে ফোন করে আসতে বল। আশা করি 20 মিনিটের মাঝে ওনারা এসে পড়বে। আমি দেখি বিয়েটা আটকানো যায় কিনা ততক্ষণে। বলেই সুজন দৌড়ে ভেতরে গেল। এই বিয়ে এখনই থামান। সুজনের কথায় ঘরের মাঝে সবাই চমকে তার দিকে তাকালো। কাজী সাহেব কেবলই বরকনের নাম ধাম বলতে শুরু করেছিল। সুজনের কথায় সেও কিছুটা থমকালো। চাচা বিরক্তির কণ্ঠে বলল, ফাজলামো করছো নাকি? বিয়ে পড়ানো কেন থামাবে? সুজন কোনো উত্তর দিল না। এগিয়ে গেল বসে থাকা কনের দিকে। সুজন সেকেন্ডের মাঝে কনের গোমটা দেওয়া মুখশ্রীর গোমটা তুলে দিল। কনে সাজে কান্নারত অশ্রুভেজা মুখশ্রীতে রমণী ড্যাব ড্যাব করে সুজনের দিকে চাইল। রমণীর চেহারা দেখতেই সুজন আঁতকে উঠল। এই বুঝি তার পায়ের নিচের জমিনে ফাটল ধরবে। সুজনের কল্পনায় ও ছিল না এই মুহূর্তে আশাকে সে এই অবস্থায় দেখতে পাবে। সুজনের বুকের মাঝে খানিকটা নড়ে উঠল। বধূ সাজে কান্না মিশ্রিত মায়াবী মুখে নববধূর চেহারার জ্যোতিতে যেন ঝলসাচ্ছে। মেয়েটাকে কি আগেও থেকেও অধিক সুন্দর লাগছে? কই, সুজন তো আগে কখনো এভাবে খেয়াল করে দেখেনি। নাকি সে দেখতেই চায়নি? চোখের পানি শুকিয়ে গালে লেপ্টে আছে। নাকে নলক, গলায় হাড়, কানে দুল। সুজনের কেমন অস্থির লাগল। অস্ফুট স্বরে উচ্চারণ করল, তুমি? আশা কোনো জবাব দিল না, শুধু ফ্যালফ্যাল নয়নে তাকিয়েই রইল। সুজন কাপা হাতে আশার ঘোমটা খানা নামিয়ে দিল। তার পক্ষে আর ওই মুখ দেখে শান্ত থাকা সম্ভব নয়। নিশ্চিত সে জ্ঞান হারাবে। আশা পূর্বের ন্যায় মাথা নিচু করে বসে রইল। চাচা আক্রোশের সঙ্গে বলে উঠল, কি শুরু করেছ? কাজী সাহেব বিয়ে পড়ান। সুজন এগিয়ে গিয়ে কাজীর হাত থেকে খাতাটা নিয়ে নিল। ওয়ার্নিং দিয়ে বলল, বললাম তো কোনো বিয়ে হবে না। কথা কানে যায় না আপনার? কাজী বলল, কিন্তু বিয়েটা তো ওনার, আপনার কথা কেন শুনব? সুজন চোখ গরম করে কাজীর দিকে চাইল। ফিসফিস করে বলল, কাজী সাহেব আপনি বেশি কথা বলেন। চুপচাপ বসে থাকুন। উনি যে টাকা দেবে তার থেকে দ্বিগুণ দেব। বেশি ফটর ফটর ভালো নয় কেমন? দ্বিগুণ টাকার কথা শুনতাই কাজীর চোখ চকচক করে উঠল। কি হলো বসুনন? সুজনের ধমকে কাজী মুখ কাচুমাচু করে বসে পড়ল। চাচা রেগে গেল। সুজনের সঙ্গে তর্কে জড়ালো। হাঙ্গামা শুনে আশার চাচি এগিয়ে এলো।
সুজনের উদ্দেশ্যে বলল, এই ছেলে তুমি কে? এখানে এসে এসব কেন করছো? সুজন রাগী দৃষ্টিতে চাচির দিকে চাইল। চাচি থতমত খেল সুজনের এমন দৃষ্টিতে। সুজন কৌতুক করে বলল, চাচাকে তার মেয়ের বয়সী একজনের সঙ্গে বিয়ে দিচ্ছেন চাচি, এটা তো একদমই ঠিক নয়। বরং আপনার আর চাচার বয়সটা একদম পারফেক্ট কম্বিনেশন। চাচা প্লাস চাচি দেখেছেন কি মিল আপনাদের, একদম পারফেক্ট যুগলবন্দি। চাচাকে আপনিই না হয় পুনরায় বিয়ে করে নিন কেমন? চাচি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। সুজনের কথা বলার ভঙ্গিমায় ঘরে উপস্থিত সবাই হেসে দিল। চাচি তেতে উঠে বলল, ফাজলামো শুরু করেছ ছেলে। সুজন দাঁতে দাঁত চেপে বলল, ফাজলামো তো আপনারা শুরু করেছেন অবলা একটা মেয়েকে নিয়ে। চাচা তার লোকজন নিয়ে একটা বর্ষর হাঙ্গামা বাঁধিয়ে দিলেন। সুজন তার মাঝেই একবার ইশারায় জসিমের কাছে কিছু জানতে চাইল। জসিম ইশারায় মাথা নাড়ল। এক পর্যায়ে চাচা সুজনের গালে ঘুষি মারল। বাহ, চাচার হাতে তো ভালোই জোর আছে দেখছি। চাচা রেগে আবারও ঘুষি মারল। নাকে আসা হালকা রক্তটুকু মুছে সুজন শয়তানি হাসল। পুলিশের সাইরেন শুনে চাচা সতর্ক হল। এদিক ওদিক তাকাতে লাগলো পালানোর পথ খুঁজতে। সুজন তাকে পেছনে থেকে জাপটে ধরে বলল, আরে চাচা, যে যাচ্ছেন কোথায়? আর একটু কোলাকুলি হয়ে যাক, তারপর তো শ্বশুর বাড়িই যাবেন। বিয়ের স্বাদ আপনার আজীবনের জন্য ঘুচে যাবে। ব্যাস আর কিছুক্ষণ। চাচা ধস্তাধস্তি করেও ছুটতে পারল না। সুজন ফিসফিস করে বলল, অযথা নিজের বল প্রয়োগ করবেন না চাচা। জোয়ান পুরুষ মানুষের সামনে কি আর আপনার বল খাটে? একটু খাটাতে দিয়েছি বলেই খাটিয়েছেন। আর পারবেন না? সুযোগই দেব না। পুলিশ অফিসার সেই মুহূর্তে বাকিদের নিয়ে ঘরের ভেতরে চলে এলো। সুজন চাচাকে টানতে টানতে নিয়ে এসে বলল, অফিসার, এই লোক। সুজন বাকিটা বলার আগেই অফিসার নিজে থেকে বলতে লাগলো, এই লোককে আমরা অনেকদিন যাবৎ খুঁজছি। এদের দল কমবয়সী মেয়েদের বিয়ে করে, হয় তাদের জোর করে পতিতা পল্লীতে পাঠাতো, নয়তো বিদেশে পাচার করত। আশার বিধ্বস্ত মুখটা কল্পনায় ভাসতেই সুজন রাগে চাচার হাত আরও শক্ত করে চেপে ধরল। এই মুহূর্তে লোকটাকে সে কয়েক ঘা দিতে পারলে তবে শান্তি পেত। সুজন ধাক্কা মেরে ফেলে দিল লোকটাকে। বলল, রাস্কেলটাকে নিয়ে যান অফিসার। চাচা ফ্লোটে মুখ ছাবা দিয়ে পড়ল। নাকে মুখে খানিকটা আঘাতও পেল। অফিসার কনস্টেবলদের আদেশ দিলেন ওনাকে সহ বাকিদের তুলে নিয়ে যেতে। চাচা যাওয়ার সময় চিল্লিয়ে বলে গেল, কমলি, আমার সব টাকা ফেরত দিবি তুই। তোকে আমি ছাড়ব না। আর এই যে হিরো সাহেব, আপনাকেও দেখে নিব। জসিম, তুই আমার আপন মানুষ হয়েও বেইমানি করলি। সবগুলোকে দেখে নেব। অফিসার সুজন আর জসিমের সঙ্গে হ্যান্ডশেক করে বলল, দুঃখিত, আমাদের খানিকটা বিড়ম্বনার জন্য আপনাকে আঘাত পেতে হলো সুজন সাহেব। ওকে অফিসার, কোনে ব্যাপার নয়। অফিসার চলে যেতেই চাচি হাফ ছেড়ে বাঁচলেন। যদি তার নামটাও ছেলেটা বলে দিত তাহলে তো কেলেঙ্কারি ঘটে যেত। সুজন চাচির ছেলের হাত ধরে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, আপনার নাম বলিনি মানে এই নয় আপনার সম্পর্কে কিছু জানি না। ছেলেটাকে দেখছেন, মা হয়েও ছেলের বিশ্বাসযোগ্য হতে পারেননি। ছেলেটার জন্য আপনাকে এবারে কিছু বললাম না। ওকে দেখে রাখবেন। চাচি দুঃখিত হওয়ার ভান করে বলল, বিয়েটা যে তুমি ভেঙে দিলে না মানে হলো না, এবারে মেয়েটার কি হবে বাবা? ওকে কে বিয়ে করবে বলো? সুজন স্পষ্ট বুঝতে পারল চাচির ইঙ্গিত। মেয়েটাকে আর সংসারে রাখতে চাইছে না সে। পরিচিত হবার সময়ই সে বলেছিল কনের মা বাবা নেই। সে আর তার স্বামী এখন মেয়েটার মা বাবা। অথচ এখন সব ফুস ফুস হবে নাই বা কেন, সব তো ছিল নাটক। সুজন কাজীর দিকে তাকাতেই কাজী নড়েচড়ে বলল। সুজন খানিকটা সময় নিয়ে কপাল চুলকে শুধালো, কাজী সাহেব, বিয়ে পড়াতে শুরু করুন। কিন্তু ওনাকে তো পুলিশ নিয়ে গেল। সুজন বিরক্তির স্বরে বলল, বারবার বুড়োটাকে টানছেন কেন বলুন তো, আমার মতো শক্ত সামর্থ্যবান পুরুষকে দেখতে পাচ্ছেন না? কাজী অবাক কণ্ঠে বলল, আপনি আর উনি? সুজন মাথা নাড়ল। চাচি আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, তুমি বিয়ে করবে ওই পোড়ামুখী মেয়েটাকে? হ্যাঁ, কোনো সমস্যা। আর নিজের ভাষা ঠিক করুন। আশা চমকে তাকালো। সেই মুহূর্তে সুজনের চোখে চোখ পড়ল। সিজন গিয়ে ঠাস করে আশার পাশে বসে পড়ল। আশা উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কিন্তু স্যার, কথা বলবে না? কবুল বলতে বললে তবেই বলবে। সুজন কাজীর দিকে নিজের আইডি কার্ডটা বাড়িয়ে দিতে দিতে বলল, কি কাজী সাহেব, এদিকে কি শুনছেন? বিয়ে পড়ান দ্রুত, নতুন বউ নিয়ে বাড়ি যাওয়ার তাড়া আছে। বোঝেনি তো? নিশ্চয়ই আপনারও বাড়িতে বউ অপেক্ষা করছে। কাজী সাহেব মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ল। নির্লজ্জ ছেলে। আশা তাচ্ছিল্যের স্বরে বলল, দয়া করছেন স্যার? এমন দয়া তো আমি চাই না। সুজন রেগে গেল। আশার এক হাত চেপে ধরে হিসহিসিয়ে শুধালো, ডোন্ট টক, আই রিপিট। এক থাপ্পড় মারলে সবগুলো দাঁত পড়ে যাবে। সুজনের হঠাৎ স্পর্শে আশা খানিকটা শিউরে উঠল। খানিকটা সাহস দেখালেও আশা সুজনের ধমকে
মুখ ফুলিয়ে বসে রইল। আশা মনে মনে বলে, এখন আর সাহস দেখিয়ে কি করবি আশা, দুদিন আগে তো এই সাহসটা পাসনি। কি করে পাবো? যাকে নিজের ভাইয়ের মতো স্নেহ দিয়ে বড় করলো তাকে যদি খাবার না দেওয়ার ভয় দেখানো হয় তাহলে মন কি আর মানে? আশা বুঝে পায় না নিজের ছেলের সঙ্গে কে এমন করতে পারে। আজও এমন মানুষজন বেঁচে আছে। আছেই তো তার চাচি, তার প্রমাণ। আশা পুলুর দিকে চায়। ভাগ্যিস ভাইটা তার সঙ্গে ছিল। তার স্নেহ করার ঋণ ভাইটা শোধ করে দিল বুঝি। কাজী সাহেব আর চোখে চেয়ে বলল, দেনমোহর কত ধার্য করিব? সুজন গম্ভীর কণ্ঠে বলল, 10 লক্ষ, সঙ্গে আমাকেও ধার্য করুন। কাজী হতবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। ছেলেটা এসেছে থেকে শুরু করে একের পর এক চমক দিয়েই যাচ্ছে। আশা সুজনের এমন কথায় আশ্চর্য হলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। বিয়েটা আরও কিছুদিন আগে হলে তার চেয়ে খুশি বোধ হয় আর কেউই হতো না। তবে সে এই মুহূর্তে খুশি হতে পারছে না। নিশ্চয়ই সুজন স্যার তাকে দয়া করে বিয়ে করছে। তাছাড়া তো আর কোনো কারণ নেই। কারণ আশা তো সেদিন স্পষ্ট শুনেছিল নিস্তব্ধ তার সৃজনের কথা বলার সময় সুজন অন্য কাউকে ভালোবাসে। কাজী কবুল বলতে বললে আশা চুপ করে রইল। সুজন তার হাতে চাপ প্রয়োগ করে ফিসফিস করে বলল, কবুল বলো, কি হলো বলো। সুজন চাপ বাড়ালো। আশা ব্যথা সহ্য না পেরে এক পর্যায়ে কবুল বলে দিল। বিয়ের শুরুটাই লোকটা ব্যথা দিয়ে করল। বাকিটা জনম কি হবে কে জানে। সন্ধ্যাবেলা ফুফু বসে আছে ড্রয়িং রুমের সোফায়। তাসফি এসে জিজ্ঞেস করল, ফুপি আপনার কিছু লাগবে? ঝাড়বাতিগুলো কি খুলে ফেলবো? ফুফু মাথা নেড়ে বললেন, না থাকুক, দেখতে ভালো লাগছে। আর শোনো, অনুভবকে বলো আমার রুমের ফ্যানের ব্যবস্থা করে দিতে। এসির ঠান্ডা বাতাসে আমার ঠান্ডা লেগে যায়। তাসফি মাথা নাড়ল। আর ওদের ফোন দিয়েছিলে? আমি এলাম আর ওদের গ্রামে যেতে হলো। আমার বাপটার সব কিছুতেই বাড়াবাড়ি। এত আদিক্ষেতা করার কি আছে, শুধু কার্ড পাঠালেই তো হতো। আসলে গ্রামের মানুষের চিন্তা চেতনা কিছুটা ভিন্ন ধরনের তো ফুপি। তাছাড়া আপনার ভাতিজার রিসিপশন তো একবারই হবে, তাই না বলুন? হ্যাঁ, তা তো বটেই, আমার অনুভবের কোনো কিছুতে কমতি হলে একদম চলবে না। ওদের বলো কাজ শেষ করে দ্রুত আসতে। তাসফি মাথা নাড়ল। মেজ বউ এখন বাপের বাড়ি কেন গিয়েছে? এখনই কল করো ওটাকে। আমায় ধরিয়ে দাও দেখি। মেয়েটা বড্ড বেত্তুমিজ। বড়দের সম্মানই করতে জানে না। সেদিন আমার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় একটা সালাম পর্যন্ত দিল না। অভদ্র মেয়ে মানুষ। তাসফি হাই ছাড়তে ছাড়তে ফুফুর অহেতুক কথার সঙ্গে তাল মেলাতে লাগল। ইচ্ছে হচ্ছে তার মহিলার চুলগুলো ধরে টেনে দেয়। এত কথা বলার কি দরকার ভাই? একটু চুপ করো না। এই মহিলা তার পাখির বাসার থেকেও বেশি কথা বলে। উফাফ, অসহ্য। তাসফি কি যেন নিতে রুমে এসেছিস এতটুকুর মাঝেই ভুলে বসেছে। হঠাৎ কি হলো তার? খানিকক্ষণ আগে সব জায়গায় তন্নতন্ন করে তার রান্না করা তরকারিগুলো খুঁজল। পেল না। অথচ তার কেবল মনে পড়ল সেগুলো তো সে ঝটপট ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। মনটার যে হঠাৎ কি হলো। নিস্তব্ধ ল্যাপটপে রেস্টুরেন্টের হিসাবগুলো দেখছিল। আর আর চোখে তাসফিকে পরখ করছিল। তাসফি আবারও দ্রুত বেরিয়ে যেতে নিতেই নিস্তব্ধ ঝটপট উঠে এসে তাসফির হাত টেনে ধরল। দরজা চাপিয়ে দিল। তাসফির কোমর আঁকড়ে ধরে শুধালো, কি ব্যাপার বলো তো তোমার? ফুপি আসার পর থেকে দেখছি সারাক্ষণ ফুপির সঙ্গে লেগে থাকছ। এই অবলা মানবকে তো পাত্তাই দিচ্ছ না। তারও তো একটু পাত্তা পাওয়া উচিত। রাতে ঠিকঠাক ছুতে পারলাম না এখন। তাসফি মোচড়ামুচড়ি করে বলল, ছাড়ুন, আমার নিচে কাজ আছে। নিস্তব্ধ তাকে আরো খানিকটা চেপে ধরে বলল, কিসের এত কাজ তোমার? বউয়ের সব কাজ থাকবে শুধু তার স্বামীর খেদমতে। বাহিরে কিসের কাজ শুনি? কচু। তবে খাবার পেটে যাবে কেমন করে শুনি? নিস্তব্ধ বোকা হেসে মাথা চুলকালো। বউ? বলুন। আজ। বাকিটুকু বলার আগেই তাসফি তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। অসভ্য লোক। যাহ বাবা, অসভ্যের কি হলো? বলতে চাইছিলাম আজ রাতের খাবারের মেনু কি? তাসফি যেতে যেতে ভেংচি কাটল। নিস্তব্ধ কটমট করে চেয়ে বলল, রুমে আসো, তোমার ভেংচির আমি 13টা যদি না বানিয়েছি। নিস্তব্ধ হিসাব নিকাশের কাজ করতে করতে সময় গড়ালো অনেকটা। তার ফোন বেজে উঠল। নিস্তব্ধ রিসিভ করে এয়ারপড কানে গুজল। বল, চাচার দোকানে আয়। এখনই। নিস্তব্ধ ভ্রু কুচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? আসতে বলেছি, আয় না ভাই। এত প্রশ্ন করিস না তো। নিস্তব্ধ কপাল কুচকে ল্যাপটপ বন্ধ করল। আসছি। জীবনে তোরা এক ফোঁটা শান্তি দিলি না। সুজন দাঁত কেলিয়ে বলল, নিজে আছি অশান্তিতে। তোরা আর শান্তি করে কি করবি বল? একজন বলির পাঠা হওয়ার থেকে সবাই একসঙ্গেই বনবাসে চলে যাই।